এটা খুব কষ্ট হচ্ছে। আমি এখন কিছু খাবো, আমার ব্যাগে জলও নেই। শুধু একটা আজকে যে অলৌকিক জিনিস আমার সাথে হয়েছে এটা বলে আমি শেষ করব। ইগো একবার হার্ড হলে আমরা বাঙালিরা কি না কি করতে পারি। তোমরা যারা নাগা সাধু বা অঘরী সাধু দেখতে চাও, কাশীর অন্যান্য ঘাটে না গিয়ে তোমরা এই ঘাটে আসতে পারো। এই যে মাটির মূর্তিটা করা আছে যেটা শয্যাশায়ী, এই মূর্তিটা তোমরা গেস করো তো কি মূর্তি? দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ বধ করার পরে তার অসি বা তরোয়ারি এই ঘাটে বিসর্জন দেন। প্রায় 1.5 ঘন্টা উদ্ভ্রান্তের মতো এই গলি ওই গলি ঘুরে বেড়ানোর পরে ফাইনালি এই যে, আর এই 84টা ঘাট, এই 84টা ঘাটের হাঁটা, এটা শুধুমাত্র হাঁটা না, এটা একটা অনুভূতি। বেনারসের 84টি ঘাটের পরিক্রমা, তাও আবার পায়ে হেঁটে। দীর্ঘ 8 কিলোমিটার জুড়ে মা গঙ্গার তীরে গড়ে ওঠা এই ঘাটগুলি গোটা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় ভাষাভাষী মানুষের মিলন ক্ষেত্র। শুধু আস্সি ঘাট, দশাশ্বমেধ ঘাট কিংবা মণিকর্ণিকা ঘাট নয়, বেনারসের এই 84টি ঘাটেরই রয়েছে বিশেষ বিশেষত্ব। আর সেই কারণেই এই ঘাটের পরিক্রমা মানে শুধু একটা নদীপথ দেখা নয়, এটা জীবনের নানা রূপের সঙ্গে এক গভীর পরিচয়। আধ্যাত্মিকতা, জীবন মৃত্যুর ধারাবাহিকতা, শিল্প সংস্কৃতি আর মানুষের চিরন্তন বিশ্বাস, সব মিলিয়ে বেনারসের এই ঘাটগুলি যেন এক খোলা পাঠশালা। বেনারসের থাকা খাওয়া ঘোরা নিয়ে তো প্রচুর ভিডিও ইউটিউবে আছে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই 84টা ঘাটের পরিক্রমা নিয়ে এইরকম পূর্ণাঙ্গ ভিডিও আমি কথা দিচ্ছি তোমরা গোটা ইউটিউবে খুঁজলেও একটাও পাবে না। তাই প্লিজ চেষ্টা করো আমার এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে। বাকি চলো, নমঃ পার্বতী পতায়ে, হর হর মহাদেব বলে আমি আমার ভিডিও শুরু করি। সুপ্রভাত। আস্সিঘাটের গঙ্গারতি দেখার পরে আমরা এখন দাঁড়িয়ে আছি আস্সিঘাটের নদীর তীরে। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ নদীর বুকে লাল আভা ছড়িয়ে আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে। একটা কথা বলে রাখা ভালো, আমার পিছনে এই যে বোটগুলো, এগুলো কিন্তু এখন এই আস্সিঘাট থেকে ছেড়ে নমঘাট অবধি যাচ্ছে। আর টিকিট জনপ্রতি 200 টাকা, মানে নমঘাটে যাবে আবার নমঘাট থেকে নিয়ে তোমাদের এখানে ড্রপ করবে। তো সারাদিনে কিন্তু এই টিকিটের মূল্য 200 টাকা থাকে না, কখনো 200 টাকা, কখনো 300 টাকা, কখনো 400 টাকা, ওদের ইচ্ছা মতো ওরা টিকিটের দাম হেরফের করে। তো তোমরা যারা সকালে আস্সিঘাটের গঙ্গারতি দেখতে আসবে তারা গঙ্গারতি দেখার পরে এই রাইডটা মিস করো না, কারণ এখান থেকে মানে আস্সিঘাট তো প্রথম ঘাট হিসেবে ধরা হয় যেখানে গঙ্গা আর অসি নদী এসে মিশেছে। তো আস্সিঘাট থেকে একদম শেষ ঘাট মানে নমঘাট অবধি এই রাইডটা মাত্র 200 টাকায় যেহেতু হচ্ছে, এটা আমার মনে একটা খুব ভালো ডিল। তোমরা যারা আসবে চেষ্টা করো প্লিজ যে এই রাইডটা নেওয়ার। আর সব থেকে বড় কথা হলো 84টা ঘাট তোমরা পুরো এখান থেকে দেখতে দেখতে যাবে, ফের 84টা ঘাট তোমরা এখান থেকে দেখতে দেখতে ফিরবে, এটা একটা ভালো দিক। কিন্তু আজকে আমি এই বোট রাইডটা করবো না, আমি আজকে একটু পাগলামি করব। আমি আস্সিঘাট থেকে হাঁটতে শুরু করব এবং একদম যে শেষ ঘাট মানে আদি কেশব ঘাট সেই অবধি আমি হেঁটে যাব। দেখাবো তোমাদের যে হেঁটে এই 84টা ঘাট কেমন দেখতে লাগে। আমি জানি এটা একটু পাগলামি, কারণ মাত্র 200 টাকা দিলেই আমি খুব সুন্দর গঙ্গার বুকে বসে নৌকা বিহার করতে করতে 84টা ঘাট দেখতে পারবো। আমি জানি না ইউটিউবে আদৌ এরকম আর ভিডিও আছে কি না। আর আমি যদি এই ভিডিওটা শেষ করতে পারি, মানে 84টা ঘাট হেঁটে শেষ করতে পারি, তাহলে প্লিজ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা কনসিডার করো একটা কমেন্ট করার, কারণ বিশ্বাস করো তোমাদের কমেন্টই আমাদের ভীষণ মোটিভেট করে এই ধরনের পাগলামি করার জন্যে। বাকি চলো, আস্সিঘাটের তো গঙ্গারতি দেখে নিলাম। আমি আজকে চাইছি এই 84টা ঘাট হেঁটে এই 84টা ঘাটের অনুভূতির সাথে, এই 84টা ঘাটের ইতিহাসের সাথে মিশে যেতে। আমি চেষ্টা করবো এই ঘাটগুলোর ওপর থেকে যখন হাঁটবো তখন যতটা পারবো এই ঘাটগুলোর ইতিহাস তোমাদের সামনে তুলে ধরা। যদিও 84টা ঘাটের ইতিহাস আমার পক্ষে জানা এবং এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবুও চেষ্টা করব যতগুলো ঘাট পারি সেই ঘাটগুলোর ইতিহাস তোমাদের সামনে তুলে ধরতে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এখানে গঙ্গারতির পর সুভাই বেনারস বলে এই যে ক্লাসিক্যাল প্রোগ্রামটা হয়, এটা কিন্তু তোমরা একদম মিস করবে না, কারণ এখানে বেনারসের সমস্ত গুণী শিল্পীরা এসে পারফর্ম করে। তো আমার যেটা মনে হয়, তোমরা যারা আস্সিঘাটে আসবে গঙ্গারতি দেখার পরে কিছুক্ষণ সুভাই বেনারস দেখার পরে তারপরে তোমরা বোট রাইড নিও। বোট এখানে প্রচুর,
তো এরকম কোনো ব্যাপার নেই যে বোট সব খালি হয়ে যাবে, আমরা যেতে পারবো না। তাড়াহুড়ো করো না। আর এই সময় ওয়েদারটাও খুব সুন্দর থাকে, রোদ ওঠে না যেহেতু, তো তোমরা খুব আরাম করে একদম গঙ্গারতি দেখার পরে, সুভাই বেনারস দেখার পরে তারপর বোটে ঘুরে 84টা ঘাট ঘুরে চলে আসতে পারবে। বাকি চলো, এখানে তো আমরা অনেকক্ষণ সময় কাটালাম, এবার আমরা এখান থেকে হাঁটা আরম্ভ করব। পরপর যেরকম ঘাটগুলো আসতে থাকবে আমি দেখাবো। তো এই ওয়াকটা কিন্তু শুধুমাত্র যে হাঁটলাম, ঘাটগুলো দেখালাম তা না, ঘাটগুলোর যতটা পারবো ইতিহাসও তোমাদের সাথে শেয়ার করব। চলো হাঁটতে থাকি। আশি ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে এই ঘাটের পৌরাণিক ইতিহাস তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কথিত আছে দেবী দুর্গা শুম্ভ নিশুম্ভ বধ করার পরে তার অসি বা তরোয়ারি এই ঘাটে বিসর্জন দেন, তারপর থেকে এই ঘাটের নাম হয় আশি ঘাট। আবার অনেকে এটাও বিশ্বাস করেন যে এই ঘাটের কাছেই গঙ্গা নদীর সাথে অস্থি নদী এসে মিশেছে, তাই এই ঘাটের নাম আশি ঘাট। পৌরাণিক মতে মোটামুটি এই দু রকমের আখ্যান পাওয়া যায়, এবার যে যেটা বিশ্বাস করবে সেটা তার নিজস্ব ব্যাপার। বাকি আমরা চলো হাঁটতে থাকি সামনের দিকে, দেখি আশি ঘাটের পরে কোন ঘাট আসে। আশি ঘাটে আসলে তোমরা আমার এই পিছনের নবদুর্গার মন্দিরটা মিস করো না, এটা তোমরা হেঁটে দেখে নিতে পারো। আশি ঘাটে মা দুর্গাকে প্রণাম করে আমরা শুরু করলাম আমাদের 84টা ঘাট হাঁটা। আর বাবা মহাদেবের কাছে একটাই প্রার্থনা, শুধু এই 84টা ঘাট হাঁটার মতো হাঁটুর জোর যেন আমাকে দেয়। বাকি হর হর মহাদেব। চলো। আশি ঘাটের পরে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটের নাম হলো গঙ্গামহল ঘাট। এই ঘাটটা কিন্তু আশি ঘাটেরই এক্সটেনশন, মানে আশি ঘাটের সাথে সাথে এই ঘাটটা বানানো হয়েছিল। এই ঘাটটা কিন্তু বেশ দেখতে সুন্দর। আচ্ছা, রেওয়া ঘাটটা পুরোপুরি কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি। বিএচইউর পারফর্মিং আর ভিজুয়াল আর্ট স্টুডেন্টদের জন্য এখানে সম্ভবত একটা ছাত্রাবাস রয়েছে। আর এই রেওয়া ঘাটের ঠিক পরেই তুলসী ঘাট। এখানে কিন্তু তুলসীদাসজি তার বিখ্যাত গ্রন্থ রামচরিতমানস 16শো শতাব্দীতে রচনা করেছিলেন। চলো আমরা তুলসী ঘাট দেখতে দেখতে এগিয়ে যাই। তুলসী ঘাট থেকে বেশ কিছুটা উত্তরে হেঁটে আসলে যে ঘাটটা পাবো সেটা হলো ভেদিনী ঘাট। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, ভেদিনী ঘাটেই কিন্তু বেনারসের সব থেকে বড় পাম্পিং স্টেশনটা আছে। এই শহরের মোটামুটি যা জল সরবরাহ হয় সবই ভেদিনী ঘাট থেকে হয়। ভেদিনী ঘাট থেকে কিছুটা হেঁটে আসার পরে যে ঘাটটা পড়বে সেই ঘাটের নাম হলো জানকী ঘাট। আমার পিছনেই দেখতে পাচ্ছ রাজা জনকের নাম থেকে এই ঘাটের নাম হয় জানকী। এটা ওই 1800 শতকের আশেপাশে এই ঘাটটা তৈরি হয়। অনেকে কিন্তু এই ঘাটকে নাগাম্বর ঘাটও বলেন। আর এই ঘাটের নাম নাগাম্বর কেন হয়েছে সেটা কিন্তু আমার সত্যিই জানা নেই। এখন চলো আমরা এই ঘাটটা ছেড়ে এগিয়ে যাই। আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা এই ঘাটে আসবে পারলে এখানে একটু বসার চেষ্টা করো, কারণ এই ঘাটটা ছোটোখাটো হলেও খুব সুন্দর করে সাজানো। চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। এবছর কাশীর জলস্তর কিন্তু এখনো অন্যান্য বছরের তুলনায় নিচে নামেনি। দেখো, একটা ঘাট থেকে আরেকটা ঘাট যেতে গেলে প্রায় অনেকটাই জল ভেঙে আসতে হচ্ছে লোকজন। এই জানকী ঘাটের ঠিক পাশেই কিন্তু একটা দিগম্বর জৈন মন্দির রয়েছে। পারলে দেখো তোমরা এই মন্দিরটা। আমার আজকে দেখার সময় নেই তাই দেখাতে পারলাম না। চলো এগিয়ে যাই। জানকী ঘাটের পরের ঘাটটার নাম হলো ভাচ্চা রাজা ঘাট। আমার পিছনেই দেখতে পাচ্ছ এই ঘাট কিন্তু জৈনদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অষ্টম জৈন তীর্থঙ্কর সুপার্শ্বনাথ এই ঘাটের কাছাকাছি জন্মগ্রহণ করেন। দেখো, এই ঘাটটা কিন্তু বেশ উঁচুতে। এই ঘাট এবং এতটা নিচ থেকে মানুষজন হেঁটে যাচ্ছে। এর ওপর থেকে আমি যে পাশের জৈন মন্দিরটা দেখালাম, এই সিঁড়ি থেকে উঠে ওই মন্দিরে যেতে হয়। ভাচ্চা রাজার ঠিক পরের ঘাটটার নাম হলো জৈন ঘাট। নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো এটা জৈনদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি আর আলাদা করে এই ঘাটের ইতিহাস বললাম না, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। চলে এসেছি নিষাদরাজ ঘাটে। তথাকথিত নিম্নবর্ণ, মানে যারা আগে শিকার টিকার করতো তাদের কিন্তু নিষাদ বলা হয়। আর সেই নিষাদদেরই রাজা, তাদেরকে বলা হতো নিষাদরাজ। তো এইটাই হলো সেই নিষাদরাজ ঘাট। সম্ভবত এরকম কোনো একজন নিষাদরাজকে উৎসর্গ করে এই নিষাদরাজ ঘাট তৈরি।
যে এই লেজারগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু কালকে দেব দীপাবলি উপলক্ষে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি চেত সিং ফোর্ট আর চেত সিং ঘাটে। কালকে দেব দীপাবলি, আর এই দেব দীপাবলি উপলক্ষে চেত সিং ফোর্টটা পুরো লেজার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। কালকে সম্ভবত রাত 8টার কাছাকাছি এই চেত সিং ঘাটের এখানে লেজার শো হবে। তো তোমরা যারা দেব দীপাবলিতে বেনারস আসবে এই চেত সিং ঘাটের কাছে লেজার শোটা মিস করো না। ওই মোটামুটি প্রতি বছরই একই টাইমে হয় বললো দাদারা, ওই 8টার কাছাকাছি। বাকি এই ঘাটে তোমরা যদি সকালে আসো, এই ঘাটের একটা বিশেষত্ব হচ্ছে এই ঘাটে সকালে হাজার হাজার পায়রা উড়ে বেড়ায়। চেত সিং ঘাটের ঠিক পরের ঘাটটাই হলো নির্ঝরিণী ঘাট। এই নির্ঝরিণী ঘাট কিন্তু এই চেত সিং ঘাটেরই একটা এক্সটেনশন। নিরঞ্জনী ঘাটের পরের ঘাটটাই হলো মহানির্বাণী ঘাট, এবং এই ঘাট থেকে যদি আমরা একটু হেঁটে যাই ওই যে সামনে ওটা হলো শিওয়ালা ঘাট। একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করি, এই যে 4টে ঘাট মানে চেত সিং ঘাট, নিরঞ্জনী ঘাট, মহানির্বাণী ঘাট আর শিওয়ালা ঘাট, এই 4টে ঘাটকে একসাথে খিড়কি ঘাট বলে। আর এই 4টে ঘাটের এখানে 3টে শিব মন্দির আছে। আর এই 3টে শিব মন্দিরের গুরুত্ব সাধু সম্প্রদায়, বিশেষ করে নাগা আর অঘরি, এই দুটো সাধু সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যারা নাগা সাধু বা অঘরি সাধু দেখতে চাও, কাশীর অন্যান্য ঘাটে না গিয়ে তোমরা এই ঘাটে আসতে পারো, কারণ বছরের প্রায় সারাটা সময় এই ঘাটে ঠিক কোনো না কোনো নাগা সাধু বা অঘরি সাধু এখানে এসে সাধনা করেন। তো চলো মহানির্বাণী ঘাট থেকে আমরা একটু এগিয়ে যাই, এবং তারপরে আমরা এই যে ঘাটটা দেখতে পাচ্ছি এই ঘাটের নাম হচ্ছে শিবালা। যেমনটা বললাম, শিবালা, মহানির্বাণী, নিরঞ্জনী আর চেত সিং ঘাট, এই 4টে ঘাটই একটা ঘাটের এক্সটেনশন। আমি একটু নির্দিষ্ট করে দেখিয়ে দিই, এই যে ঘাটের ওপরের যে জায়গাটা, এখানেই অঘরি বা নাগা সাধুরা এসে সাধনা করে। শিবালা ঘাটের ঠিক পরে পরেই গুলারিয়া ঘাট, এবং গুলারিয়া ঘাটে এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে। আচ্ছা, কেউ জিজ্ঞেস করার আগে বলে দিই, এই মন্দিরটা কিন্তু ওই 3টে বিখ্যাত শিব মন্দিরের মধ্যেই একটা মন্দির। তো তোমরা যারা আসবে এখানে প্লিজ পারলে এই শিব মন্দিরটা ভিজিট করো, পারলে না অবশ্যই করো। গুলারিয়া ঘাটের পরের ঘাটটার নাম হলো হনুমান ঘাট। হনুমান ঘাটের পরে যে ঘাট, এটার নাম হলো কর্ণাটক ঘাট। এই ঘাট মূলত মহীশূররাজ তৈরি করেছিলেন, এবং তৈরি করেছিলেন দক্ষিণ ভারতের যে পিলগ্রিমেজরা এখানে আসেন মানে বেনারসে আসেন, তাদের জন্য একটা আলাদা ঘাট তৈরি করার উদ্দেশ্যে এই ঘাটটা তৈরি। তো দেখো সরকারি কাজ হচ্ছে, তাই ঘাটের সামনেরটা ঢাকা, তাই ঘাটের ওই নামটা পড়া যাচ্ছে না। ঘাটের ওপরে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়ের এই যে এমব্লেমটা, এটা কিন্তু মহীশূর রাজের এমব্লেম। এখন আমরা দাঁড়িয়ে আছি হরিশ্চন্দ্র ঘাটে। পৌরাণিকভাবে ত্যাগ এবং সত্যবাদীদের সব থেকে বড় যে কাহিনী, সেই কাহিনী এই ঘাটকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হয়েছে। হরিশ্চন্দ্র ঘাট থেকে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমরা এর পরে যে ঘাটটা পাবো সেই ঘাটের নাম হলো লালিঘাট। লালিঘাটের ঠিক পরেই দুটো ঘাট মানে বিজয়নগরম ঘাট আর কেদার ঘাট ঠিক কিন্তু পাশাপাশি। এটা হলো বিজয়নগরম ঘাট, আর ঠিক এর পাশের ঘাটটাই হলো কেদার ঘাট। একদম দেখো, একটা শুধু এই যে মাঝখান থেকে ডিভাইডার রেলিং আছে, বাকি দুটো ঘাটই একদম পাশাপাশি। কেদার ঘাটে এই যে মাটির মূর্তিটা করা আছে, যেটা শয্যাশায়ী, এই মূর্তিটা তোমরা গেস করো তো কি মূর্তি? গেস করতে হবে না, আমি একটু বলে দিই। এটা হলো পিতামহ ভীষ্মের মূর্তি। দেখো পিতামহ ভীষ্ম সরসজ্জায় যেভাবে শুয়েছিলেন, এই মূর্তিটাও ঠিক সেই আদলে তৈরি। হাতে গদা ধরা রয়েছে এবং পিতামহ ভীষ্ম শুয়ে আছে। শুধু যদি দু একটা স্বর আর কি শরীরে গোজা থাকতো তাহলে আরেকটু রিলেট করার সুবিধা হতো। আমি এই প্রথমে বুঝতে পারিনি, এখানে একজন দাদাকে জিজ্ঞেস করলাম যিনি নৌকা চালান, তিনিই বললেন যে এটা পিতামহ ভীষ্মের মূর্তি।
কেদারঘাট থেকে একটু হেঁটে আসার পরে এই যে ঘাটটা পড়বে, এই ঘাটের নাম হলো চৌকি ঘাট। এই ঘাট কিন্তু বেশ বড় সড়ো এবং খুব সুন্দর করে সাজানো, অনেকটা বসার জায়গাও রয়েছে। চৌকি ঘাট। চৌকি ঘাটের পর আমরা চলে এসেছি খেমেশ্বর ঘাটে। পুরাণে কথিত আছে যে শিবের একজন দানব ভক্ত ছিলেন, তার নাম ছিল খেমক। এই খেমক এই খেমেশ্বর ঘাটটি তৈরি করেন। আমি এর সত্যতা জানি না, তবুও চেষ্টা করলাম এর পৌরাণিক যে তাৎপর্য সেটা তুলে ধরতে। চলো খেমেশ্বর ঘাট থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, খেমেশ্বর ঘাট থেকে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলে যে ঘাটটা পাবো, সেই ঘাটটার নাম হলো মানসরোবর ঘাট। আর মানসরোবর ঘাটের ঠিক পরেই এই যে ঘাটটা, এটা হলো বিখ্যাত নারদ ঘাট। আচ্ছা, কথিত আছে এই নারদ ঘাটে কিন্তু কোনো স্বামী স্ত্রী স্নান করলে তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। তারপরে ওই জন্য ভয়ে ম্যাক্সিমাম স্বামী স্ত্রী যারা, তারা নারদ ঘাটে স্নান করে না। শুধু তাই না, নারদ ঘাটটা দেখো অন্যান্য ঘাটের তুলনামূলক ফাঁকা। তো এই যে একটা চলিত কথা রয়েছে যে নারদ ঘাটে স্নান করলেই জীবনে কলহ, ঝগড়া, ঝাঁটি এইগুলো বেড়ে যায়। তো এই জন্যে অনেকেই নারদ ঘাটে স্নান করে না, অনেকেই নারদ ঘাটটা এড়িয়ে চলে। এই জন্য মোটামুটি বছরের প্রায় পুরো সময়টাই নারদ ঘাট অন্যান্য ঘাটের তুলনায় ফাঁকা থাকে। নারদ ঘাটের ঠিক পাশেই হলো রাজাঘাট এবং এই রাজাঘাটের ইতিহাস কিন্তু অত্যন্ত প্রাচীন। রাজাঘাটের পরে আমি চলে এসেছি বাবুয়া পান্ডে ঘাটে। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এই বাবুয়া পান্ডেই ছিলেন কিন্তু সেই প্রথম ব্যক্তি যিনি আখাড়ার মানে কুস্তির আখাড়ার প্রচলন করেন। বাবুয়া পান্ডে ছিলেন কিন্তু বাঙালি। তো এই বাবুয়া পান্ডে মানে এই বাঙালি বাবুয়া পান্ডের নামেই এই বাবুয়া পান্ডে ঘাট। যদিও এখন এখানে ওই কুস্তির আখাড়া টাখাড়া দেখা যায় না খুব একটা, তবুও আমাদের বাঙালির ইতিহাস এই বাবুয়া পান্ডে ঘাটের সাথে জড়িত, তাই এখানে এসে বেশ ভালো লাগছে। চলো আমরা আরও একটু এগিয়ে যাই। বাবুয়া পান্ডে ঘাটের পরে কোন ঘাটটা পরে দেখা যাক। এই যে চলে এসেছি, বাবুয়া পান্ডের পরের ঘাটটাই হলো পান্ডে ঘাট। পান্ডে ঘাট থেকে একটুখানি হেঁটে আসলেই এই যে ঘাটটা, এই ঘাটের নাম হলো দিকপতিয়া ঘাট। দিকপতিয়া ঘাটের পরে আমরা চলে এসেছি চৌষট্টিয়া ঘাটে। এই চৌষট্টিয়া ঘাট শিবের যে 64 জন যোগিনী, এই 64টা যোগিনীর নাম থেকেই চৌষট্টিয়া ঘাটের উৎপত্তি। 1800 শতকের আশেপাশে আমরা যে দিকপতিয়া ঘাট থেকে এলাম, মানে রাজা দিকপতিয়া এই ঘাটটাকে পাকা করেন। তো দিকপতিয়া ঘাট, তারপরেই এই চৌষট্টিয়া ঘাট। চলো আমরা এগিয়ে যাই চৌষট্টিয়া ঘাট থেকে। চৌষট্টিয়া ঘাট থেকে একটু হেঁটে আসলেই আমার পাশে এই যে ঘাটটা, এই ঘাটের নাম হলো রানামহল ঘাট। চলো রানামহল ঘাটকে আমরা পিছনে ফেলে এগিয়ে যাই। রানামহল ঘাটের পরের ঘাটটাই হলো দ্বারভাঙ্গা ঘাট। দ্বারভাঙ্গার রাজা 1900 শতকের আশেপাশে এই ঘাটটা তৈরি করেছিলেন এবং এই ঘাটের পাশে একটা খুব সুন্দর শিব মন্দির আছে। দেখো, দ্বারভাঙ্গা ঘাটের কথা বলতে বলতেই আমরা মুন্সি ঘাটে চলে এসেছি। এই ঘাটটা মুন্সি প্রেমচাঁদকে ডেডিকেট করে তৈরি। মুন্সি ঘাটের পরের ঘাটটা কিন্তু অহল্যাবাই ঘাট। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই রানী অহল্যাবাই কিন্তু আমাদের বেনারসের কাশী বিশ্বনাথজির মন্দির তৈরি করিয়েছিলেন। অহল্যাবাই ঘাটের পরে আমরা এখন চলে এসেছি শীতলা ঘাটে। এই শীতলা ঘাট কিন্তু ঠিক দশাশ্বমেধ ঘাটের আগের ঘাটটা। এই হলো শীতলা ঘাট এবং এর পরের ঘাটটাই হলো দশাশ্বমেধ ঘাট। এখন আমি দাঁড়িয়ে আছি বেনারসের সব থেকে ফেমাস দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটের ইতিহাস আমি আলাদা করে আর বলবো না। দশাশ্বমেধ ঘাট নিয়ে আমাদের এই চ্যানেলে একটা আলাদা ডেডিকেটিভ ভিডিও আছে, তোমরা পারলে দেখে নিও। শুধু ছোট করে বলি, এই দশাশ্বমেধ ঘাট বিখ্যাত মূলত দুটো কারণে। এক, ব্রহ্মা এখানে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং দ্বিতীয় কারণ হলো এই পুণ্যভূমি বারাণসীতে বলা হয় মহাদেবের প্রথম পা পড়ে এই দশাশ্বমেধ ঘাটে। আর আলাদা করে এই ঘাটের গঙ্গারতি যেটা সন্ধ্যাবেলা হয়, সেটা নিয়ে তো বলার কিছুই নেই, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবারে হয়তো আর আমি দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি দেখাতে পারবো না, যদিও চেষ্টা ত্রুটি থাকবে না, কারণ দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি যতবারও দেখি ততবার নতুন মনে হয়।
দশাশ্বমেধ ঘাটের পরে আমরা চলে এসেছি প্রয়াগ ঘাটে। এটা প্রয়াগরাজের আদলে তৈরি। অনেকেই বলেন যে যারা প্রয়াগরাজে স্নান করতে যেতে পারেন না, তাদের এই প্রয়াগ ঘাটে যদি তারা স্নান করেন তাহলে এই একই পুণ্য লাভ হয়। যাই হোক, চলো আমরা একটু এগিয়ে যাই। প্রয়াগ ঘাটের পরে আমরা এখন যে ঘাটে দাঁড়িয়ে আছি এটা হলো রাজেন্দ্র প্রসাদ ঘাট। এই ঘাটে কিন্তু অনেকটা চওড়া একটা জায়গা আছে বসার বা দাঁড়ানো। এই যে দেখো, অনেকটা চওড়া, মানে একটা প্রায় বাঁধানো উঠোনের মতো জায়গা রয়েছে। আরেকটা কথা, এই রাজেন্দ্র প্রসাদ ঘাটে কিন্তু বেশ বাঁদরের উৎপাত রয়েছে। তো তোমরা যারা আসবে এখানে, তোমাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে রেখো। রাজেন্দ্র প্রসাদ ঘাটের পরে আমরা এখন পার করছি মানমহল ঘাট। চলো দেখা যাক এরপরে কি ঘাট আসে। যেটা বলছিলাম যে এবছর বেনারসের জলস্তর এখনো সেই রকম পর্যায়ে নেমে যায়নি, তার আরো একটা উদাহরণ দেখো। মানমহল ঘাট থেকে পরের ঘাটে যাওয়ার জন্য এরকম জলের ওপরে পাটাতন দেওয়া হয়েছে লোহার কাঠের। তো বুঝতেই পারছো জল এখনো কতটা উঁচুতে রয়েছে। মানমহল ঘাটের পরে আমরা চলে এসেছি বরাহি ঘাটে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ বরাহি ঘাটের পরে আমরা এখন চলে এসেছি ত্রিপুর ভৈরবী ঘাটে। মানে বরাহি ঘাট, তারপরে ত্রিপুর ভৈরবী ঘাট। যদি ওই ঘাটের ইতিহাস সত্যি আমার জানা নেই, তবুও চেষ্টা করব এই ঘাটের ইতিহাস আমি যদি কিছু বের করতে পারি তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিতে। বেশ হাঁপিয়ে গেছি, এবার একটু একটু কষ্ট হচ্ছে। চলো, হর হর মহাদেব, এগিয়ে যাই। ত্রিপুর ভৈরবী ঘাটের ঠিক পাশেই এই ঘাটটা হলো মীর ঘাট। বাপ রে, এই ঘাটে শুধু ভিড়টা দেখো, একদম বেশিক্ষণ দাঁড়ানো চলবে না। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, রাজাঘাটের পর থেকে কিন্তু ঘাটগুলোতে বেশ ভিড় হতে আরম্ভ করেছে। মানে পরপর দশাশ্বমেধ, রাজেন্দ্র প্রসাদ, এই মীর ঘাট ফাটগুলোতে কি মারাত্মক লেভেলের ভিড়। আর এমনিতেও কালকে দেব দীপাবলি, তার জন্যে বেনারসে প্রচুর মানুষজন এসছে। তো সেই জন্যে অন্যান্য দিনের তুলনায় আজকে বেনারসে একটু বেশি ভিড়, এবং কালকে আরও অত্যাধিক ভিড় থাকবে। আমি শেষ আধ ঘন্টা ধরে ললিতা ঘাটে বসে আছি। এখানে অ্যাকচুয়ালি একটা সমস্যা সৃষ্টি হয়েছে। আসলে গঙ্গার জলস্তর খুব বেড়ে যাওয়া এখানে একটা ডেঞ্জার জোনের সৃষ্টি হয়েছে। সেই জন্য এখানে দেখো, এই যে এখানে একটা নো এন্ট্রি তৈরি করে দিয়েছে, আর ওখানে পুলিশ চৌকিও দিয়ে দিয়েছে। তো এখান থেকে পরবর্তী ঘাটে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই। এখন ললিতা ঘাট থেকে নেক্সট ঘাটে যেতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো অপশান। এক, আমাকে এই দিক থেকে অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপর অলি গলি থেকে নেক্সট ঘাটে যেতে হবে, অথবা আমাদের সামনে এই যে বোটগুলো আছে এটা এখান থেকে নিয়ে পরের ঘাটে নামিয়ে দেবে। কেউ 100 টাকা চাইছে, কেউ 200 টাকা চাইছে, ওই আর কি, যেখানে চাহিদা সেখানে ব্যবসা। এবার এই একটা ঘাটের জন্য 100-200 টাকা দিতে সত্যি গায়ে লাগছে। আবার এই রাস্তাটাও অনেকটা দূরে, আবার এই গলির রাস্তাটাও অনেকটা ওপরে। এই রোদ উঠে গিয়েছে, এখন এই এতটা সিঁড়ি ভাঙতে আমার আর ভাল লাগছে না। এখন কি করব, সাংঘাতিক একটা ডিলেমাতে পড়েছি। বোট নিলাম না বন্ধুরা, পায়ে হেঁটেই অলিগলি থেকে পরের ঘাটে যাব। আসলে আজকে ভিডিওর মোটোটা তো 84 ঘাট পায়ে হেঁটে ঘোরার, তাই কোথাও মন সায় দিচ্ছে না। একটা ঘাট হলেও সেটা তো বোটে করেই যাওয়া। চলো, একটু কষ্ট হবে, কিন্তু ওই আর কি, অলিতে গলিতে খুঁজে খুঁজে ঠিক পরের ঘাটে পৌঁছে যাব। নদীর তীর বরাবর হাঁটলে একটা ঘাট থেকে আরেকটা ঘাটে যেতে বোধহয় 1 মিনিটও লাগে না, কিন্তু এই অলিগলি দিয়ে পরের ঘাটে যেতে আমাকে যে কতক্ষণ হাঁটতে হবে আমি সত্যিই জানি না। তবে বেশ লাগছে, বিশ্বাস করো, কারণ এই অলিগলিগুলোই তো বেনারসের ইতিহাসকে এখনো আঁকড়ে ধরে রয়েছে। দেব দীপাবলি তো কি হয়েছে, আমি 1 বছরে 3 বার এসে বুঝতে পেরেছি বেনারসে অফ সিজন বলে বোধহয় কিছুই হয় না। আর এই শহরে প্রতিটা অলিতে গলিতেই তোমরা মুদিখানার দোকান, শাড়ির দোকান, খাবারের দোকান, আর সর্বোপরি ঠিক একটা না একটা মন্দির তোমরা পাবেই পাবে। सर नंदी चौड़ा है कौन सी तरफ? আমার জেদ একদিন আমাকে নিয়ে ডুববে। যে ঘাট দুটো নৌকাতে 5 মিনিটে পেরিয়ে যেতে পারতাম, সেটা পায়ে হেঁটে দেখবো বলে আধ ঘন্টার উপরে হেঁটে যাচ্ছি। এখনও বুঝতে পারছি না মণিকর্ণিকা কোন দিক থেকে ঢুকবো। এই হলো বাঙালির প্রবলেম। ইগো একবার হার্ড হলে আমরা বাঙালিরা কি না কি করতে পারি।
যাই হোক, বোকামি যখন করেই ফেলেছি তখন আর সেটা শুধরে লাভ নেই। চলো সামনের দিকে এগিয়ে যাই, দেখি। প্রায় 1.5 ঘন্টা উদ্ভ্রান্তের মতো এই গলি ওই গলি ঘুরে বেড়ানোর পরে ফাইনালি এই যে রোদ এতটাই উপরে কড়া যে 1.5 ঘন্টা হেঁটে এত এনার্জি লস হয়ে গিয়েছে। আমি যে তোমাদের কাছে মণিকর্ণিকার দুটো গল্প করব, বিশ্বাস করো সেই শক্তি নেই। একটু সিনেমাটিক নিই, পারলে ভয়েস ওভার দিচ্ছি। পৌরাণিক মতে মণিকর্ণিকা ঘাটের সৃষ্টি করেছিলেন স্বয়ং মা পার্বতী ও ভগবান শিব। কথিত আছে মা পার্বতীর মণিকর্ণিকা অর্থাৎ কানের অলঙ্কারটি এখানে গঙ্গার জলে পড়ে যায়, তাই ঘাটের নাম মণিকর্ণিকা। বিশ্বাস করা হয় যে এই ঘাটে দেহত্যাগ করলে নাকি আত্মা সরাসরি মুক্তি লাভ করে। সেই কারণেই মণিকর্ণিকা ঘাটকে কাশীর সবচেয়ে পবিত্র ও প্রাচীন ঘাট বলা হয়। মণিকর্ণিকা ঘাটের কাছে আছে এই পবিত্র জলাশয়টি, যাকে বলা হয় চক্র পুষ্করিণী। কথিত আছে এই পুষ্করিণীর জলে স্নান করলে নাকি পাপ মুক্তি ও আত্মার শান্তি লাভ হয়। একটা জিনিস একটু দেখাই, এটা হলো মণিকর্ণিকা, এইটা হলো কাশী করিডোর, আর ওই যে দেখো ওই ঘাটটা, ওটাই হলো ললিতা ঘাট। মানে ওইটুখানির জন্য এতটা আমাদের 1.5 ঘন্টা ডাইভারশন নিয়ে আসতে হলো, হুইচ ইজ প্রিটি ম্যাসিভ। বাকি এই অনুভূতি বলে বোঝানোর মতো নয়, শুধু দেখো আমি এত সামনাসামনি এরকম এতগুলো চিতা জ্বলছে, আমার এই এক্সপিরিয়েন্স এই জীবনে প্রথম। আমার পাশে এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই মণিকর্ণিকার বিখ্যাত রত্নেশ্বর মহাদেব টেম্পল। এই মন্দিরটা কিন্তু কাশীর অন্যতম একটা বিস্ময়, কারণ এই মন্দিরটা প্রায় 9 ডিগ্রি হেলানো। যেখানে ওয়ার্ল্ড ফেমাস টিশার লিনিং টাওয়ার, সেটা মাত্র 3.5 ডিগ্রির কাছাকাছি হেলানো। শুধু দেখাই ভালো করে তোমরা বুঝতে পারবে এই মন্দিরটা কতটা হেলানো, আর সামনে থেকে তো এটা আরো মারাত্মক লাগছে। মণিকর্ণিকা ঘাট থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি সিন্ধিয়া ঘাটে। এই যে সামনেই দেখা যাচ্ছে ঘাটের বোর্ডিংটা, সিন্ধিয়া ঘাট। যাক, মণিকর্ণিকাতে একটা কেমন একটা দম বন্ধ পরিবেশের সৃষ্টি হয়েছিল, এখানে এসে অনেকটা রিলিফ বোধ করছি। এখন কিন্তু আবার ওই যে ছন্দটা হারিয়ে গিয়েছিল মাঝখানে ললিতা ঘাটের কাছে, ওটা ফিরে এসছে। আবারও আমি একদম ফুল এনার্জেটিকভাবে পরপর ঘাটগুলো এক্সপ্লোর করছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ঘাট গুনে গুনে যাচ্ছি না, তোমরা জানাও এতক্ষণে কতগুলো ঘাট আমি দেখালাম। এই যে দেখো আরও একটা ঘাট চলে এসছে, শঙ্কটা ঘাট। শঙ্কটা ঘাটের পরেই সামনেই আরেকটা ঘাট। বেনারসের এই ঘাটগুলোর এইটাই হচ্ছে মজা, প্রতিটা ঘাট একদম কাছাকাছি, একদম পাশাপাশি। এটা হচ্ছে গঙ্গামহল ঘাট। আরে আচ্ছা, এটাই ওই বিখ্যাত গঙ্গামহল ঘাট। আচ্ছা বলো তো বন্ধুরা, এই যে গম্বুজের ওপরের এইটা, এটা তোমরা কোন সিনেমায় দেখেছো কমেন্টে জানাও। আর এই হলো গঙ্গামহল ঘাট। দেখো এখান থেকে একটু দূরেই মণিকর্ণিকা ঘাটে গিজগিজ করছে লোক, আর এই গঙ্গামহল ঘাট একদম ফাঁকা। দারুণ লাগছে, আবারও এনার্জিটা ফিরে এসছে, সত্যিই দারুণ লাগছে হাঁটতে। গঙ্গামহল ঘাট থেকে একটু এগিয়ে আসলেই ভোঁসলে ঘাট। এইদিকের এই আর্কিটেকচারগুলো কি দারুণ। ভোঁসলে ঘাট পার করলাম। আরে বাপরে, এটা কি দেখো বন্ধুরা, এটা হলো অগ্নিশ্বর ঘাট। আর এইটা সম্ভবত কোনো একটা হোটেল, আমি যদি খুব ভুল না করে থাকি। দেখি ওখানে একজন লোক দাঁড়িয়ে আছে খুব সিরিয়াস হয়ে, হাত নাড়লো না, খুব গম্ভীর প্রকৃতির। অগ্নিশ্বর ঘাটের পাশেই গণেশ ঘাট। আচ্ছা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, ললিতা ঘাটের পরেই মণিকর্ণিকা ঘাট। ললিতা ঘাট আর মণিকর্ণিকা ঘাটের মাঝখানে একটা ঘাট ছিল, যেটা হচ্ছে নেপালি ঘাট সম্ভবত, ওটা প্রবাবলি ভেঙে গেছে। তো মণিকর্ণিকা ঘাটের পরের যে ঘাটগুলো, ওগুলো কিন্তু একদম গায়ে গায়ে, মানে পরপর চলে আসছে। এখানে কিছু একটা চলছে কারুকার্য,
আচ্ছা, লেখা চলছে, এটা হলো রামঘাট। আমাদের হাঁটতে হবে, বুঝতে পারছো? কালকে ওই যে নবঘাটের ওখানে গিয়েছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রিজ, ওই অবধি। বাপ রে! এতগুলো ঘাট পায়ে হেঁটে পরিক্রম করা খুব চাপের ব্যাপার বন্ধুরা, কিন্তু ওই যে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব 84টা ঘাট। যদি মহাদেব কৃপা করেন আজকেই হেঁটে দেখে ফেলবো। এই যে ওখানে যে লেখা চলছিল দেখো, রামঘাট, এটা ওই একই ঘাট, এই যে রামঘাট লেখা রয়েছে। ট্রাভেল ব্লগিং আর ট্রাভেল ব্লগারদের লাইভ খুব ডাইনামিক লাগলেও বাস্তব চিত্রটা কিন্তু একটু আলাদা। আমি লাস্ট 1 ঘন্টা ধরে একটা চেঞ্জিং রুমের এই পাশে চিলটা একটা জায়গাতে বসে আছি, কারণ এই চেঞ্জিং রুমটার জন্য এখানে একটু ছাওয়া পড়ছে, আর আমার গ্যাজেটগুলো চার্জও প্রায় শেষ হয়ে গিয়েছিলো, আমি এখানে বসে চার্জ দিয়ে নিচ্ছিলাম। ভাবছি যে কেউ যদি আমাকে এই অবস্থায় দেখে কি ভাববে, মানে চারদিক থেকে সামনে থেকে লোকজন হেঁটে যাচ্ছে আর আমি একদম এই কোণে ঘুপচিতে আর কি বসে আছি, কোনো রকমে মাথাটা ঠেকিয়ে, যাতে উপরের ওই রোদটা এসে আমার উপরে নাম পড়ে। যাই হোক, মোটামুটি এখন চার্জ দেওয়া কমপ্লিট। চলো, রামঘাট তো দেখালাম লাস্ট, এরপরে আমরা পরের যে ঘাটগুলো সেগুলো এক্সপ্লোর করা আরম্ভ করি। দেখো, এই ছিল রামঘাট আর এই চেঞ্জিং রুম। এই চেঞ্জিং রুমের ছাওয়াটা এখানে এসে পড়ছে, আর এইখানে আমি এতক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। একটু জুগাড়ু না হলে কি আর হয়? তাই আমাদের মতো ট্রাভেল ব্লগারদের সবসময় এই জুগাড়ু হতে হয়। আচ্ছা, রামঘাটের পরপরই কিন্তু দুটো ঘাট আছে, একটা হচ্ছে জটার ঘাট আর একটা হচ্ছে রাজা গোয়ালিয়ার ঘাট। এইটা হলো জটার ঘাট আর ঠিক এর পাশেই এই যে এটা হলো রাজা গোয়ালিয়ার ঘাট। চলো এগোতে থাকি। মাইকের প্রচন্ড জোরে মন্ত্রপাঠের আওয়াজ চলছে, আমার কথাটা কতটা শোনা যাচ্ছে জানি না, তবে রাজা গোয়ালিয়ার ঘাটের পরে এই যে বালাজি ঘাট। চলো সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, এখানে কেন এই মন্ত্রপাঠ হচ্ছে এবারে বুঝলাম। এই ঘাটের নাম কিন্তু পঞ্চগঙ্গা ঘাট। এই ঘাট যেমন পুরনো, এই ঘাটের ইতিহাসও কিন্তু তেমন ইন্টারেস্টিং। এই যে পঞ্চগঙ্গা ঘাট, এখানে নাকি গঙ্গা, যমুনা, সরস্বতী, মঞ্জু ও গদা নদীর জল মিলিত হয়েছে। এই 5টি নদীর মিলনের ফলেই এই ঘাটের নাম হয়েছে পঞ্চগঙ্গা ঘাট। অনেকের বিশ্বাস এই ঘাটে নাকি একবার স্নান করলেই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। এই ঘাটে খুব ছোট্ট একটা হনুমানজির মন্দির রয়েছে। চলো আমরা পরের ঘাটের দিকে এগিয়ে যাই। পঞ্চগঙ্গার পরে হলো বিন্দু মাধব ঘাট। এই ঘাটে কিন্তু প্রচুর জায়গায় তর্পণ হচ্ছে দেখতে পাচ্ছি, আর সামনে যাওয়ার রাস্তাও তো বোধহয় ব্লক। এই যে কালকে দেব দীপাবলির জন্য তারটারের কাজ হচ্ছে, দেখি যাওয়া যায় কিনা। চলো। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। ওইটা হলো পঞ্চগঙ্গা ঘাট, এইটা হলো বিন্দু মাধব ঘাট, আর ঠিক তার পাশেই এটা হলো দুর্গা ঘাট। দুর্গা ঘাটের ঠিক পাশ থেকেই দেখছি কৈবল্য মঠে যাওয়ার এই বিশাল উঁচু সিঁড়ি। দেখো, বাপ রে, মানে পায়ের জোর না থাকলে এই সিঁড়ি ভেঙে ওপরে ওঠা রীতিমতো টাফ, ওই ওপর অবধি। চলো দুর্গা ঘাটকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাই সামনের দিকে। দুর্গা ঘাটের পরেই এই ঘাটটা হলো ব্রহ্মা ঘাট, একদম পাশেই, দুর্গা ঘাটের একদম পাশেই ব্রহ্মা ঘাট। কাল দেব দীপাবলি, তাই দেখো বিশাল তোড়জোড় চলছে। একদম ঘাটের যে বোর্ডগুলো রয়েছে সেগুলোতে কালার দেওয়া হচ্ছে, সব মিলেমিশে একটা উৎসব পরিবেশ। ব্রহ্মা ঘাট থেকে সামনের দিকে এগোতে আমার বাঁদিকে যে দেয়ালে আর্টগুলো করা রয়েছে সাংঘাতিক রকমের কালারফুল, শুধু দেখো। তোমরা পারলেই কালারফুল ওয়ালের সামনে ছবি তুলো। আমার তো এই ট্রিপে ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই, আর কাউকে ছবি তুলে দেওয়ার মতো অ্যাপ্রোচ করার মতো এটা আসেনি আমার।
ব্রহ্মা ঘাটের পরেই আরেকটা ঘাট, বুন্দি পারকোটা ঘাট। ওয়ালারটা দেখো বুন্দি পারকোটা ঘাটের, উফ আর্ট আর্ট, সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এই যে সামনে বিকাশ ভাই নতুন কাজ করছে, আর ঠিক এর পাশেই ওই যে শীতলা ঘাট, যাবো ওখানে। তার আগে এই দেয়ালটার একবার ভালো করে দেখাই। এই যে কথা বলতে বলতে চলে এসেছি, এইটা হলো শীতলা ঘাট। আর এই শীতলা ঘাটের পাশের যে সিঁড়িটা, এটা সাংঘাতিক সুন্দর, একদম কি সুন্দর কালার করা। শীতলা ঘাট থেকে একটু এগিয়ে গেলেই লাল ঘাট। বাহ, এই দিকের ঘাটগুলো কি সুন্দর সাজানো গোছানো, আর একদম ফাঁকা ফাঁকা, কোনো ভিড় নেই। যদি এই চরম প্রখর রোদ্রে আর কে বেরোবে আমাদের মতো কিছু পাগল ছাড়া। কিন্তু এই লাল ঘাটটা দেখায়, লাল ঘাট কিন্তু সত্যি লাল। এই হলো লাল ঘাট। লাল ঘাট থেকে বেশ কিছুটা হেঁটে আসার পরে যে ঘাটটা পড়বে, সেই ঘাটের নাম হচ্ছে হনুমানগাড়ি ঘাট। বাপরে, কত বড় নাম। এই যে হনুমানগাড়ি ঘাট, আর এই যে সিঁড়িগুলো সাজানো দেখছো, এই যে এত সুন্দর কালারফুল, এগুলো কিন্তু কালকের জন্য, মানে দেব দীপাবলির জন্য। কালকে বেনারস দেখার মতো হবে, কালকের ব্লগটার জন্য আমি আরো এক্সাইটেড। হনুমানগাড়ি ঘাট থেকে কিছুটা এগিয়ে আসার পরে যে ঘাটটা পড়বে সেটা হলো গাইঘাট। এই যে আমার পিছনে গাইঘাট। গাইঘাট থেকে কিছুটা এগিয়ে আসলাম, আর ঠিক তারপরেই পড়লো এই যে বদ্রীনারায়ণ ঘাট। এই যে দেখো আমার পিছনে বদ্রীনারায়ণ ঘাট। আর এই যে ঘাট কতটা চওড়া, দাঁড়াও আমি একবার ভিডিওতে দেখাই তোমাদের। চলো বদ্রীনারায়ণ ঘাটকে আমরা পিছনে ফেলে এগিয়ে যাই সামনের দিকে। ভাই ঘাটগুলো ফাঁকা বলে একটু বাঁচোয়া, না হলে ওপরে যা রোদ, শুধুমাত্র মহাদেবের কৃপা বলে এখন আমি হাঁটতে পারছি, সিরিয়াসলি বলছি। চলে আসলাম পরের ঘাটে। এই ঘাটের নাম হলো ত্রিলোচন ঘাট। একই রকম অনেকটা ওই ঘাটের মতোই, শুধু ঘাটটা একটু ছোট্ট, কিন্তু এই একই রকমের ফাঁকা, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ত্রিলোচন ঘাট থেকে আমরা এগিয়ে চলেছি, চলো সামনের দিকে এগিয়ে যাই। আমার এইদিকে এই যে ফাঁকা জায়গাটা ঘাটের মতো, এই ঘাটের আমি কোনো নাম বুঝতে পারছি না, কারণ দেখো কালকে দেব দীপাবলির জন্য এই পিছনে পুরো কাপড় দিয়ে ঢাকা। এবার যদি কোনো নাম লেখাও থাকে আমি পড়তে পারবো না। এখানে লোকাল কাউকে তো দেখতে পাচ্ছি না, পুরো ঘাটটাই দেখতে পাচ্ছ ফাঁকা, তো কাকে আর জিজ্ঞেস করবো। চলো সামনের দিকে এগিয়ে যাই। ত্রিলোচন ঘাট থেকে অনেকটা হেঁটে আসার পরে যে ঘাটের নাম এই মুহূর্তে আমি পড়তে পারছি সেটা হচ্ছে গোলাঘাট। এর মাঝে যদি কোনো ঘাট পড়ে থাকে তাহলে ওই মাঝে কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। গোলাঘাট। গোলাঘাটের পরে অনেকটা কিন্তু গ্যাপ, এর মাঝে আর কোনো ঘাট নেই। এর পরের ঘাটটা তো দেখতেই পাচ্ছি না কোথায়। চলো এগিয়ে যাই সামনের দিকে, দেখি। আমাদের তো এখনো ঘাটের পরিক্রমা শেষ হয়নি, এত তাড়াতাড়ি শেষ হলে কি করে হবে। চলো আমরা একটু এগিয়ে যাই, দেখি গোলাঘাটের পরে কোন ঘাট আসে। কিন্তু অনেকটা হাঁটতে হচ্ছে। হ্যালো, ওকে বাই 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 বাই। বাচ্চারা কি পিওর সোল হয় না, সত্যি দেখে মন ভরে গেল। ওরা মজা করুক, আমরা এগিয়ে যাই।
আচ্ছা, এই তো একটা ঘাট পেয়েছি, গোলাঘাটের পরে একটা ঘাট, সাক্কা ঘাট। সাক্কা থেকে আমরা একটু এগিয়ে যাই, দেখি এর পরে কি ঘাট আছে। এইদিকের ঘাটগুলোর ডিস্টেন্সগুলো বেশ দূরে দূরে, মানে গোলাঘাটের পরে সাক্কা ঘাট, তারপরে তো হেঁটেই চলেছি, এখনো কোনো ঘাট এলো না। চলো সামনের দিকে এগিয়ে যাই। অবশেষে সাক্কা ঘাটের পরে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটটার নাম হচ্ছে তেলিয়ানা ঘাট। দাঁড়াও, ঘাটটাকে একটু ভালো করে দেখাই। এই যে সিঁড়িটা, এটাও কিন্তু তেলিয়ানা ঘাটেরই একটা অংশ। চলো নিচের দিকে নামি, তেলিয়ানা ঘাট ছেড়ে আমরা একটু সামনের দিকে এগোই। একটা ছোট্ট টি স্টলও রয়েছে, গঙ্গা টি স্টল, খুব সুন্দর। চলো গঙ্গা টি স্টল ফেলে আমরা সামনের দিকে এগোই। তেলিয়ানা ঘাট, গঙ্গা টি স্টল ছেড়ে আমরা চলে এসেছি নয়াঘাটে। এই যে আমার পিছনেই নয়াঘাট আর নয়াঘাটের ফলক। নয়াঘাটের পরে এই যে ঘাটটা, এর নাম হলো শ্রী ত্রিদণ্ডী দেবঘাট। কিন্তু এই ঘাটে কোনো বোর্ড দেখতে পেলাম না, সম্ভবত এই ঘাটটা পার্সোনাল ঘাট। কিন্তু ঠিক এর পরেই দেখো এই যে ঘাটটা, এই ঘাটটা, এই যে দেখো নাম প্রহ্লাদ ঘাট, এই ঘাটটাতে কিন্তু সুন্দর পাথরের নামের ফলক দেওয়া রয়েছে। চলো প্রহ্লাদ ঘাটকে আমরা ছেড়ে সামনের দিকে একটু এগিয়ে যাই। নামের বোর্ড দেওয়া রয়েছে প্রহ্লাদ ঘাট। প্রহ্লাদ ঘাট থেকে একটু এগিয়ে এসে আমি একটু অবাকই হলাম, কারণ এর পরে যে ঘাটটা, এই যে দেখো, এর নামও নিষাদরাজ ঘাট। আমাদের এর আগেরও একটা ঘাটের নাম ছিল নিষাদরাজ। এই যে দেখো, এই ঘাটটারও নাম নিষাদরাজ ঘাট। ভারী অদ্ভুত লাগলো। যাই হোক, এখানে জিজ্ঞাসা করার তো কেউ নেই, সুতরাং সামনে এগিয়ে যাওয়াটাই শ্রেয়। বাচ্চা বাচ্চা ছেলেরা ঘুড়ি ওড়াচ্ছে। এই ঘুড়ির সুতো থেকে কিন্তু খুব সাবধানে তোমরা যারা বেনারস আসবে। নিষাদরাজ ঘাটের পরে এই যে ঘাট, এই ঘাটের নাম হলো রানী ঘাট। এই ছিল রানী ঘাট। এদিকের ঘাটগুলো সত্যিই ফাঁকা, মানে বিকেলে বা সন্ধ্যের সময় বসতে দারুণ লাগবে তোমাদের, দারুণ লাগবে। যেহেতু শহরের প্রাণ কেন্দ্র থেকে এই ঘাটগুলো একটু দূরের দিকে, তাই ঘাটগুলোতে তুলনামূলকভাবে ভিড় কম। তো তোমরা যারা হাঁটতে পারো, চেষ্টা করো এই দিকে কিছুটা হেঁটে আসার। খুব সুন্দর পরিবেশ, খুবই সুন্দর পরিবেশ। বসার অ্যাম্পেল স্পেস আছে, কেউ বিরক্ত করার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলিয়ে মিশিয়ে তোমাদের ভালো লাগবে। রানী ঘাটের পরে আমরা কিছুটা হেঁটে এসে পৌঁছেছি শ্রী অগ্নি অখণ্ড কীর্তন ঘাট। এই ঘাটটাকে আমি একটু দেখাই। আর এই ঘাটের ঠিক সামনেই নমঘাট শুরু হয়ে যাচ্ছে। আর কালকে তো দেখিয়েছিলাম নমঘাট, এখানে গঙ্গা উৎসব হচ্ছে, শুরু হয়ে গেছে দেখছি। নমঘাটের আগে এই যে ঘাটটা, এই ঘাটটাই বিখ্যাত রাজঘাট। বেসিক্যালি নমঘাটটাই রাজঘাটেরই এক্সটেনশন। এখানে কিন্তু ওই গঙ্গা উৎসব হচ্ছে দেব দীপাবলি উপলক্ষে। এই যে মন্দিরটা দেখছো, এটা সন্ত শিরোমণি গুরু রবিদাসের মন্দির। এই মন্দিরটা কিন্তু অত্যন্ত বিখ্যাত মন্দির বেনারসের। এই যে দেখো আমার সামনে পুলিশরা কাতারে কাতারে আসছে পাহারা দেওয়ার জন্যে। সুতরাং কালকে দেব দীপাবলি যে কতটা বড় হতে চলেছে তোমরা বুঝতেই পারছো। চারিদিকে পাহারা এবং সব মিলিয়ে মিশিয়ে একদম আঁটো। কালকে দেব দীপাবলি উপলক্ষে আমি যতদূর শুনলাম, এখানে মুখ্যমন্ত্রী যে যোগী আদিত্যনাথ আসবেন, তাই পুলিশের আঁটো পাহারাতে পুরো মুড়ে ফেলা হয়েছে ঘাটগুলো।
নমঘাটে 74 ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমাদের উদ্দেশ্য 84টা ঘাটের শেষ ঘাট আদি কেশব ঘাট। আদি কেশবা ঘাটে যাওয়ার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিই, এই নমঘাটের চৌহদ্দিটা কতটা বিশাল সেই সম্বন্ধে আমি একটা আইডিয়া দিই। ওই যে দেখো যেদিক থেকে হেঁটে আসলাম ওটা কিন্তু নমঘাটের ফেজ 1, আর এই যে দেখো এই সুবিশাল বিস্তৃত খোলা যে গ্রাউন্ডটা এটা তৈরি হচ্ছে নমঘাটের ফেজ 2। সুতরাং বুঝতেই পারছো কি মারাত্মক দক্ষযজ্ঞ হচ্ছে নমঘাট নিয়ে এখানে। এবার কিছুটা বুঝতে পারছি কেন এত কড়াকড়ি। যাই হোক, নমঘাটকে নম করে এবার আমরা এগিয়ে চলেছি আদি কেশবা ঘাটের দিকে। ওখানে আমাদের যাত্রা শেষ হবে। চলো। তোমরা যারা এখনও আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে এক বুক ভালোবাসা আর বিশ্বনাথজির চরণে শত কোটি প্রণাম। তার আশীর্বাদ ছাড়া এই এতটা পথ বোধহয় আমার পক্ষে হেঁটে আসা সম্ভব হতো না। আসলে এই শেষটা বোধহয় শেষ নয়, এই শেষটা নতুন কিছু উপলব্ধি করার সূচনা মাত্র। এই যাত্রায় ক্লান্তি আছে বটে, তবে তৃপ্তির পরিমাণ তার থেকেও কয়েক গুণ বেশি। এই যাত্রা যত শেষ হচ্ছে তত বোধহয় আমার অনুভূতিগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে উঠছে। ধন্য এই শহর, ধন্য এই শহরের প্রতিটা ঘাট। বিশ্বনাথজির কৃপায় এই ঘাটের বুকে বোধহয় নতুন করে আজ আমার পুনর্জন্ম ঘটল। নমঘাট থেকে আদি কেশবা ঘাটে যাওয়ার রাস্তাটা, মানে এই বিশেষ করে পাড়ের যে রাস্তাটা বাঁধানো, অসম্ভব সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই ভিডিওতে কতটা সুন্দর এই রাস্তাটা। যারা আসবে এই রাস্তাটা প্লিজ মিস করো না। মানে যদি তোমরা নাও হাঁটো 84টা ঘাট, যদি কেউ নমঘাটে আসো পারলে এই দিকটাতে এসো। মানে ফেজ 2 এর এই পাশে এই রাস্তাটা খুব সুন্দর, খুবই সুন্দর। ফুল কেস খেয়ে গেলাম। আদি কেশব ঘাট এখান থেকে 300 মিটার মাত্র, আর আমার সামনে দেখো এই যে আবার বন্ধ। এবার কি করি আমি? চলেছি আমাদের 84টা ঘাটের শেষ ঘাট আদি কেশব ঘাটের উদ্দেশ্যে। চলেছি আমাদের 84টা ঘাটের শেষ ঘাট আদি কেশবা ঘাটের উদ্দেশ্যে। আমি আগে ঘাটে গিয়ে পৌঁছাই, তারপর বলবো আজকে আমার সাথে কি হলো। এবং বিশ্বনাথজির 4 নম্বর গেটের কাছে আমার সাথে এমন একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে এখনই ভাবতে। চলো আদি কেশবা ঘাটে পৌঁছাই, ওখানে বসে বলবো, অনেক কথা বলার আছে। আমি কি বলবো, এই মুহূর্তে অন্তত আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি। কারণ আমার পিছনে এই যে ঘাটটা এখন তোমরা দেখছো, এটাই 84টা ঘাটের শেষ ঘাট আদি কেশব ঘাট। সকাল 6:30 থেকে হাঁটতে আরম্ভ করেছি, আর এখন ঘড়ির কাঁটাতে প্রায় 2:45। এর মধ্যে শুধু বার 3 বসেছিলাম একটু ওই প্যান্থারের ব্যাটারি চার্জ দেওয়ার জন্যে আর একটু জল টল খাওয়ার জন্যে। বাকি সময়টা শুধু এদিক ওদিক করে হেঁটে গেছি। বিশ্বাস করো এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। মানে আমি যে উচ্ছ্বাস প্রকাশ করব সেই শক্তিটুকু আমার শরীরে এখন নেই। সকাল থেকে শুধু পেটে একটা লেসের প্যাকেট, 1 মুঠো বাদাম, 1 কাপ লেবু চা এই দিতে পেরেছি। আমার ইচ্ছা ছিল এই ঘাট পরিক্রমা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ পেটে ভাত বা রুটি এই জাতীয় কিছু খাবার আমি ঢোকাবো না। ও ফাইনালি চলো একটু ঘাটে বসে একটু কথা বলি তোমাদের সাথে। ফাইনালি
আমি এখন বসে রয়েছি আদি কেশব ঘাটে। আচ্ছা, এই ঘাটের ইতিহাসটা আমি একটু বলে দিই। আমরা হাঁটা যখন শুরু করেছিলাম আশি ঘাট থেকে, ওটা ছিল গঙ্গা আর আশি নদীর সঙ্গমস্থল। আর এই যে আদি কেশব ঘাট, এটা গঙ্গা আর বরুণা নদীর সঙ্গমস্থল। পুরাণে উল্লেখ আছে মণিকর্ণিকা ঘাটে যেমন দেবাদিদেব মহাদেবের প্রথম পা পড়েছিল, তেমন এই আদি কেশব ঘাটে বিষ্ণুর প্রথম পা পড়ে। তো এই আদি কেশব ঘাটে এখানেই আদি কেশবের একটা মূর্তি রয়েছে। মূর্তিটা খুব সুন্দর, আমি দেখানোর চেষ্টা করব যদি মন্দির খোলা থাকে। বাকি এখানে বরুণা আর গঙ্গা নদীর যে সঙ্গমস্থলটা, বরুণা নদীটা যেখান থেকে আসছে আর কি, ওই নদীটা এখন আর প্রায় দেখা যায় না, নালা হয়ে গিয়েছে। সুতরাং ওইদিকে আর আমি দেখানোর চেষ্টা করলাম না। আর এই ওয়াকের এক্সপিরিয়েন্স যদি বলো, বিশ্বাস করো 84টা ঘাট, কত কিলোমিটার আর হবে, মানে 80 ঘাট থেকে আর এই আদি কেশব ঘাট খুব বেশি হলে হয়তো 7.5-8 কিলোমিটার অবধি হবে যদি তোমরা টানা হেঁটে আসতে পারো। এবার আমার মাঝখানে যেহেতু ললিতা ঘাটের ওখানে ঘাট ভাঙা ছিল, তাই অনেকটা মানে অ্যারাউন্ড 3-4 কিলোমিটার ঘুরে ঘুরে গলি থেকে ভিড় ভাট্টা থেকে ঠেলাঠেলি করে শেষে ফের মণিকর্ণিকাতে উঠতে হয়েছিল। কিন্তু এগুলো যদি না থাকে, মানে তোমরা যদি স্ট্রেট হাঁটো 80 থেকে টুয়ার্ডস আদি কেশব, তোমাদের ওই 7.5-8 কিলোমিটার হাঁটতে হবে। আর এই 84টা ঘাট, এই 84টা ঘাটের হাঁটা, এটা শুধুমাত্র হাঁটা না, এটা একটা অনুভূতি। সারা ভারতবর্ষ এই 84টা ঘাটের মধ্যে আছে। সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে নর্থ ইন্ডিয়া, সব মানে আমি এত বাড়িয়ে বলতে পারছি না, কারণ বিশ্বাস করো আমার শরীরে আর বিন্দুমাত্র এনার্জি বেঁচে নেই। কিন্তু সারা ভারতবর্ষে, এই ভারতবর্ষের 84টা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে। তোমরা এই 84টা ঘাটের ওয়াক যখন করবে, যখন হরিশ্চন্দ্র ঘাটে আসবে বা মণিকর্ণিকা ঘাটে আসবে, তখন দেখবে মৃত্যুকেও সেলিব্রেট করা যায়। এটা শুধুমাত্র এই কাশীতেই সম্ভব। আবার যখন নমঘাটে আসবে, তখন দেখবে স্পিরিচুয়ালিটির সাথে এই মডার্নাইজেশনের কি সুন্দর সংমিশ্রণ। তো সব মিলিয়ে মিশিয়ে আমি ওই যেটা বললাম, এটা শুধুমাত্র হাঁটা না, এটা একটা এক্সপিরিয়েন্স। আর এই এক্সপিরিয়েন্স ভাই তোমাদের নিতেই হবে। মানে আমি জানি না কেন ইউটিউবে এরকম ভিডিও নেই, বা হয়তো আছে, আমি মিস করে গিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি আমার ফেলো ইউটিউবারদের বলবো যারা ট্রাভেল ব্লগিং করো, এই 84টা ঘাট তোমরা হাঁটো। মানে আমি তো ছোটোখাটো একটা ইউটিউবার, কতজনই আর সাবস্ক্রাইবার আমার রয়েছে, তাই আমি আর কজনকে ইনফ্লুয়েন্স করতে পারবো। কিন্তু তোমাদের যাদের বড় অডিয়েন্সের সংখ্যা, তোমরা পারলে এসো বেনারসে, আর এসে স্পেসিফিকলি এই 84টা ঘাটেরই ওয়াকটা করো, আর পরিচয় করিয়ে দাও এই ঘাটগুলোর সাথে, এই ঘাটগুলোর ইতিহাসের সাথে, প্লাস এই ঘাটগুলোর আশেপাশের যে সৌন্দর্য, এইগুলোর সাথে। বিশ্বাস করো আর আমি বেশি কথা বলতে পারছি না, এইটুখানি কথা বলেই নিশ্চয়ই বুঝতে পারছো আমার শ্বাস ফুলছে, মানে খুব কষ্ট হচ্ছে। আমি এখন কিছু খাবো, আমার ব্যাগে জলও নেই। শুধু একটা আজকে যে অলৌকিক জিনিস আমার সাথে হয়েছে, এটা বলে আমি শেষ করব। আসলে আমার এখন অত্যন্ত ওভারওয়েট, তো তাই আমি একটুখানি মানে একটু ধরো বেশি যদি হাঁটি, আমার এই পিঠের দুটো মাঝ বরাবর না প্রচণ্ড যন্ত্রণা করে। তখন কি হয়, আমাকে ওই 2-3 ঘন্টা একটু বিশ্রাম নিতে হয় কোথাও বসে বা শুয়ে, তারপরে ঠিক হয়ে যায়, তারপরে আমি ফের হাঁটতে পারি। তো আমি যখন ওই ললিতা ঘাটে যখন বাধাটা পেলাম, যখন ওই ঘুরে মণিকর্ণিকাতে যাচ্ছি, মণিকর্ণিকার করিডোরের দিকে, তখন আমার প্রচণ্ড যন্ত্রণা শুরু করে। অ্যাকচুয়ালি তার আগে থেকে অল্প অল্প ব্যথা হচ্ছিল, কিন্তু ওই সময় এত যন্ত্রণা শুরু করে, মানে আনবিয়ারেবল, আমি বলে বোঝাতে পারবো না। এবার আমার তখন চোখে জল চলে আসে। আর কাকতালীয়ভাবে আমি তখন কাশী বিশ্বনাথজি 4 নম্বর করিডোরের সামনে ছিলাম। তো আমি তখন বিশ্বনাথজির দিকে তাকিয়ে শুধু 2 হাত জোড় করে বলি, বিশ্বনাথজি আমাকে প্লিজ শক্তি দাও, আমাকে দয়া করে এই 84টা ঘাট হাঁটার মতো শক্তি দাও, তারপর তুমি আমাকে ফেলে দিও, আমার কোনো অভিযোগ থাকবে না। তোমরা বিশ্বাস করবে না, আমি তোমাদের বিশ্বাস করতে বলছি না, কিন্তু আমার সাথে এটা হয়েছে বলে আমি বলছি। 5 মিনিটের মধ্যে আমার এই শিরদাঁড়ার এই দুপাশের ব্যথা পুরো ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। আমি এটা আনকাট রাখছি, জানি না ফাম্বেল করছি, অনেক জায়গায় ভুলভাল বলে ফেলছি, কিন্তু আমি চাই আমার এই মনের কথাটা থাক। আর ওই যে ব্যথাটা গেল, এতটা হাঁটলাম, আর এই 84টা ঘাট শেষ করে হেঁটে এসে এখানে বসে আছি, টায়ার্ড লাগছে, হাঁপিয়ে গেছি, জল পিপাসা পেয়েছে, খিদে পেয়েছে, একটু মাথা ঘুরছে, কিন্তু বিশ্বাস করো পিঠের ওই ব্যথা একটুও নেই,
একটুও নেই। মানে আমি, হ্যাঁ, এই বিশ্বনাথ যে কৃপা ছাড়া সম্ভব না, এর আমার শরীরে যেটা হয় আমি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি বিশ্বনাথজি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি আর এই ভিডিওটা বেশি দূর টানছি না, এখানেই শেষ করছি। এমনি ভিডিও বড় হয়ে গিয়েছে, আমি জানি না এই ভিডিওটা এডিট করা আদৌ সম্ভব হবে কিনা, কিন্তু যদি তোমরা দেখো এই ভিডিওটা এবং শেষ অবধি দেখো, আমার একটাও লাইক চাই না, সাবস্ক্রাইব চাই না, কমেন্ট করো। কারণ বিশ্বাস করো, খুব কষ্ট হয়েছে এই ওয়াকটা করতে। একটা কমেন্ট করো, জানিও তোমাদের এই ওয়াকটা কেমন লাগলো, একদম মন থেকে বলছি। আর কিচ্ছু করতে হবে না, দরকার হলে ভিডিও ডিসলাইক করে দিও, শুধু একটা কমেন্ট করো, জানিও। এটুখানি আমার চাহিদা তোমাদের থেকে। বাকি মা দুর্গাকে স্মরণ করে, নারায়ণকে স্মরণ করে, আর হর হর মহাদেব বিশ্বনাথজিকে স্মরণ করে এই ভিডিও এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। কালকে দেব দীপাবলি, চেষ্টা করব কালকে দেব দীপাবলি নিয়ে একটা বড় ভিডিও দেওয়ার। ততক্ষণের জন্য আমি আসি, এই ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।